দাঁড়িয়ে আবার নজরে একেবারে মিডল ইস্ট। আরও যদি নির্দিষ্ট করে কিছু বলি তাহলে বলতে হবে ইরান, কারণ ইতিমধ্যেই আমরা জানি যে 10 দিনের একটা আলটিমেটাম দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং সেই 10 দিনের মধ্যে অলরেডি 3 দিন কেটে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তেহরানের আকাশে মাঝে মধ্যেই কুণ্ডলীকৃত ধোঁয়া মাশরুমের মতো দেখা যাচ্ছে এবং বিভিন্ন শহরে দেখা যাচ্ছে ধোঁয়ায় ভরে গিয়েছে। তাহলে কি এয়ার স্ট্রাইক শুরু হয়ে গেল? ডোনাল্ড ট্রাম্প কি এবার ইরানে এয়ার স্ট্রাইক চালাবেন? আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে গত বছরের এই আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ আমরা দেখেছিলাম যে B2 বম্বার দিয়ে সেখানে রীতিমতো আমরা বাংকার বাস্টার চালিয়ে বাংকারগুলোকে রীতিমতো শেষ করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে আবার কেন, কি কারণে বারবার এই এয়ার স্ট্রাইক চালাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, সেটা হয়তো আজকে অনেকটাই পরিষ্কার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই এয়ার স্ট্রাইক জিনিসটা আসলে কি? তাহলে কি ইরানের আকাশে এয়ার স্ট্রাইক শুরু হয়ে গেল? আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব, তার সঙ্গে স্যাটেলাইটের মাধ্যমে কি চিত্র ধরা পড়ছে সেগুলোও আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন কৌশিক সিনহা। ক্যাপ্টেন সিনহা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি শুরুতে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এয়ার স্ট্রাইকটা আসলে কি, কিভাবে হয়? এয়ার স্ট্রাইকটা একটা প্ল্যান করা হয়, অনেক ইলাবোরেট প্ল্যানিং হচ্ছে। এটা আগে আমরা টার্গেট পিক আপ করি, কি টার্গেটটা কি আছে, তারপর ওর সঙ্গে টার্গেটের ডাইমেনশনটা দেখে আমরা নিজের একটা মিসাইল ফিক্স করি, কি এয়ারক্রাফট যাবে, কি গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট যাবে, কি মাল্টি রোল এয়ারক্রাফট যাবে, ইয়া মিসাইল ইট ইজ এ ক্রুজ মিসাইল, ইয়া ইট ইজ এ নর্মাল শর্ট রেঞ্জ মিসাইল, ডিপেন্ডিং অপন কত অ্যাকুরেসি চাই এগুলো সব ডিসাইড হয়। আর তারপর এট দ্য রাইট টাইম যখন কি অপোজিশন সাইডটা সবচেয়ে লিস্ট এক্সপেক্ট করছে, যখন এক্সপেক্ট করছে না তখনই এজ এ সারপ্রাইজ এয়ার স্ট্রাইকটা করা হয়। তো এটাই প্ল্যানিং আছে, অনেক ইলাবোরেট প্ল্যানিং দিতে হয়। আচ্ছা, আমরা একটু ছবিগুলো দেখাই। আমি দুটো ছবি একটু আপনাকে দেখাই যে তেহরানের দুটো শহর রীতিমতো সেখানে দেখা যাচ্ছে যে ধোঁয়ায় ভরে গিয়েছে, কুণ্ডলীকৃত ধোঁয়া। এই যে তেহরানের পারানদের ছবি, এগুলো বিস্ফোরণে মাশরুমের মতো কালো কুণ্ডলীকৃত ধোঁয়া বেরিয়ে আসছে। এবং একই সঙ্গে আমরা আরও একটা জায়গার ছবি দেখাবো, সেই জায়গাটার আকাশ সেটাও তেহরানি। এই যে পারান্দ, এখানে দেখা যাচ্ছে যে রীতিমতো ধোঁয়ায় চারটে দিক ভরে গিয়েছে। পরের ছবিটাও যদি একটু দেখানো সম্ভব হয়, যে সিরাজ, এখানে আমরা দেখছি যে পুরো এলাকাটা ধোঁয়ায় ভরে গিয়েছে। এখানে কি কোনো রকমভাবে টার্গেট করে কিছু করা হচ্ছে বলে আপনি মনে করেন? এয়ার স্ট্রাইক কি শুরু হয়ে গেল? না, এটা এয়ার স্ট্রাইকের না, এত ধোঁয়া হয় না। এটা বেসিক্যালি কোনো লোকাল ওখানে ফায়ার হয়েছে, ওটার জন্য এটা ধোঁয়া দেখা যাচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প 10 দিন দিয়েছে, যেটা কি মোস্ট প্রবাবলি স্যাটারডেতে শেষ হবে। ওর পরেই ও কিছু একটা প্ল্যান করবে, ইদার এ লিমিটেড অ্যাটাক অর মেবি ফুল ফ্লেজেড ওয়ার। তো এটা দেখা যাবে যখন এটা 10 ডেজটা শেষ হবে, ওর পরে কি প্ল্যান করছে ওরা। একদম। আমি একটু আপনার কাছ থেকে এবার জানতে চাইবো যে ইরানের সঙ্গে আমেরিকার এই যে রিলেশনটা, সেটা তো আজকের নয়, অনেক দিনকার। এর আগেও তো এই ধরনের বহু পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে ইরানকে। এই জায়গায় দাঁড়িয়ে কি ধরনের প্রস্তুতি ইরান নিচ্ছে? একটা স্যাটেলাইটের ছবি একটু আপনাকে দেখাতে দেখাতে আমি আপনার কাছ থেকে এই বিষয়টাতে জানতে চাইবো। আমি স্যাটেলাইট ছবিটা একটু দেখাতে বলবো। এই যে ইরানের যুদ্ধ প্রস্তুতি স্যাটেলাইট ছবিটা ধরা পড়েছে, এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে? আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ইরান কিভাবে প্রস্তুতি নিচ্ছে বলে আপনার মনে হচ্ছে। দেখুন, এগুলো সব বিল্ডিং তৈরি করা হয়েছে। এগুলো বেসিক্যালি কি আছে, কমান্ড সেন্টার অ্যান্ড স্টোরেজ আছে এগুলো। তো স্টোরেজ গুলো ইউজ করা হয় এগুলো মিসাইলস, যেগুলি হিলস এর বেসে করা হয়। কারণ কি অনেকই ডিফিকাল্ট আছে কোনো এয়ারক্রাফট থেকে এয়ারক্রাফটের হিলের বেসকে অ্যাটাক করা, কারণ কি এয়ারক্রাফটকে নিজের সেফটি মেনটেন করে এত ক্লোজ আসতে পারে না হিলের কাছে, হিলের বেসের কাছে। তো এটা সেফটি মেজার হচ্ছে, এরা হিলের নিচে করেছে, স্টোরেজ আছে প্লাস কমান্ড সেন্টার যেখান থেকে কন্ট্রোল করা যেতে পারে পুরো অপারেশনটা। তো এটাই ওটা দেখাচ্ছে এখানে। এই বেশ কিছু বাংকার যেগুলো তৈরি করা ছিল মাটির নিচে, সেগুলোকে তো আমেরিকা শেষ করে দিয়েছিল গত সেপ্টেম্বর মাসে যখন অ্যাটাকটা হয়েছিল। এগুলোকে কি আবার তৈরি করা হয়েছে বলে মনে হচ্ছে? না, ওরা বাংকারটা স্ট্রাইক করেনি, ওরা বেসিক্যালি নিউক্লিয়ার বাংকার গুলো স্ট্রাইক করেছিল। তো তিনটে যে বমটা ফেলেছিল, ওটা তিনটেই নিউক্লিয়ার বাংকার, যেখানে নিউক্লিয়ার আর্মস রাখা ছিল, নিউক্লিয়ার বম রাখা ছিল, ওগুলোকে অ্যাটাক করেছিল। নর্মাল যে বাংকার আছে যেখানে লোকরা থাকে আন্ডারগ্রাউন্ড, ওগুলোকে করা হয়নি, আর এগুলো এখনো আছে। এগুলোকে কিভাবে আইডেন্টিফাই করা হয় এয়ার স্ট্রাইকের সময়? এটা আর্মি থেকেই হয়, স্যাটেলাইট পিকচার যেমনি এটা দেখাচ্ছে, এগুলো থেকে পিন পয়েন্ট করা হয়, আর ওর পর একটা ওয়াচ রাখা হয় ফর এ লং টাইম।
কি ওটা কেমনি মুভমেন্ট আছে, কোন ট্রাক যাচ্ছে, কোন গাড়ি যাচ্ছে, কে আসছে, এগুলো সব স্যাটেলাইট থেকে বোঝা যায়। আর যত স্পাই স্যাটেলাইট হয় ইউএসএ, ইভেন ইন্ডিয়ার কাছে যে স্পাই স্যাটেলাইট আছে, প্রত্যেকে এরকম সেন্টিমিটার্সে বোঝা যায়। তো আমরা তো ওটাকে পুরো গাড়িটাকে আমরা দেখতে পারি, গাড়িতে কে মুভ করছে ওটা দেখতে পারি। আর ইউএস এর কাছে তো আরো মিলিমিটার আছে, ও গাড়ির নম্বরটাও দেখতে পারে। তো অ্যাকুরেটলি ওরা বলতে পারে কোন গাড়ি আসছে, কিসের গাড়ি আসছে, মিলিটারির গাড়ি, সিভিলের গাড়ি, কোন স্টার প্লেট আছে কিনা, সামথিং লাইক দ্যাট, এভরিথিং ওরা পিক আপ করতে পারবে। তো এটা ওরা বুঝতে পাবে কি এই জায়গাটা কিসের জন্য ইউজ করা হচ্ছে। তারপর ডিসাইড করা হবে কটা এগুলো বিল্ডিং আছে যেখানে ইম্পর্টেন্ট লোকরা যায়, কোথায় মিসাইল ডিপোজিট আছে, কোথায় মিসাইল করে রেখেছে, নিউক্লিয়ার ওয়ারেন্টস কোথায় রেখেছে। তো এগুলো দেখে ওখানে পিরিয়ড অফ টাইম স্যাটেলাইটে, এটা স্যাটেলাইট ইমেজারি ও ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ওদের হয়, যেটা ইন্ডিয়ার কাছেও আছে। তো ওটা দিয়ে আমরা এই টার্গেট গুলো আইডেন্টিফাই করি। আর ওর পরে ফের ডিসাইড করে কোন এয়ার স্ট্রাইকটা হবে, বা এয়ারক্রাফট হবে, বা মিসাইল হবে, এগুলোই ডিসাইড করা হয়। তো এটাই হচ্ছে প্ল্যান। আচ্ছা, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এবারে একটু বড্ড বেশি এয়ার স্ট্রাইকের জন্য এগিয়ে রয়েছে? কারণটা কি, উদ্দেশ্যটা কি ডোনাল্ড ট্রাম্পের? বেসিক্যালি এটা দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের নিজের লোকাল পলিটিক্স অনেক আছে। যে ওবামা যে প্রেসিডেন্ট ছিল, ওর সবসময় ওবামার সঙ্গে নিজেকে কম্পেয়ার করে। রিসেন্টলি আমরা দেখলাম নোবেল পিস প্রাইজ, যেমনি ওবামা নোবেল পিস প্রাইজ পেয়েছে, এও সবসময় বলতে থাকে আমাকেও নোবেল পিস প্রাইজ পাওয়া উচিত। নাও সিমিলারলি ইরানের সঙ্গে যে লাস্ট নিউক্লিয়ার ডিল হয়েছিল, এটা ওবামার টাইম হয়েছিল, যেটাকে সবসময় বলতে থাকে ডোনাল্ড ট্রাম্প কি অনেক খারাপ হয়েছিল। আর ইউএসএ আন্ডার ফ্রাস্ট্রেশন এটাকে বানিয়েছিল, করেছিল, যেটাকে ভালো হয়নি। এই জন্য যখন এর ফার্স্ট টার্ম ছিল ডোনাল্ড ট্রাম্পের, তখন ওরা ওটাকে সাসপেন্ড করে দিয়েছিল। না, ও দেখাতে চায় কি আমি একটা বেটার ডিল করতে পারি ইরানের সঙ্গে, ওটাই জন্য এই চেষ্টা করছে আর থ্রেটেন করছে ইরানকে। বাস এটাই হচ্ছে ওর নিজের পার্সোনাল প্রবলেম উইথ ওবামা। এবার যদি সত্যি সত্যি এয়ার স্ট্রাইক হয়, ইরানে যদি সত্যি সত্যি এয়ার স্ট্রাইকের কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প, তাহলে তো শুধুমাত্র কি কোনো নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে করা হয়, নাকি মোটামুটিভাবে পুরো ইরানটাকে ঘিরেই করা হবে, নাকি তেহরানটাকে টার্গেট করে করা হবে? আমি জানতে চাইছি যে টার্গেট পয়েন্টটা কিভাবে বাছাই করা হয়। আমরা যখনও অ্যাটাক করি কোনো কান্ট্রিকে, এটা অলওয়েজ মিলিটারি টার্গেটকে করা হয়, কখনো সিভিলিয়ান এরিয়াকে আমরা টার্গেট করি না। আমাদের এম হয় সবসময় মিলিটারি হাউসেস, মিলিটারি পার্সোনাল, ওদের যে ইন্ডাস্ট্রি আছে, মিলিটারি ইন্ডাস্ট্রি, এগুলোকে অ্যাটাক করা হয় কি সো দ্যাট কি ওরা আগে ওয়ার না করতে পারে, ওরা কন্টিনিউ না করতে পারে। তো কোনো পুরো ইরানকে অ্যাটাক করা হবে না, পুরো তেহরানকেও অ্যাটাক করা হবে না। অলরেডি ইউএসএ নিশ্চয়ই টার্গেট আইডেন্টিফাই করে নিয়েছে, আর নিশ্চয়ই মনিটর করছে কি ওখানে কি হচ্ছে আর কি হচ্ছে না। বাট আমার মনে হচ্ছে না পার্সোনালি কি ইউএসএ অ্যাটাক করবে। হতে পারে একটা লিমিটেড অ্যাটাক করুক, বাট ফুল ফ্লেজেড অ্যাটাক করবে না ইরানকে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ইরানের কাছেও তো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, এয়ার স্ট্রাইক কি ঠেকাতে পারবে বলে ইরান আপনার মনে হয়? ওদের কাছে এয়ার ডিফেন্স আছে, বাট আপনারা দেখেছেন যখন ইসরায়েল ইরান ওয়ার হয়েছিল, ইসরায়েল ওটাকে পেনিট্রেট করতে পেরেছিল ওদের এয়ার ডিফেন্সকে, আর অনেক টার্গেট ওদের অ্যাটাক হয়ে গেছিল। ইভেন ইউএসএ যখন লাস্ট ইয়ার মেতে অ্যাটাক করেছিল নিউক্লিয়ার বেসে, ওদের এয়ার ডিফেন্সটাকে নিউট্রালাইজ করে দিয়েছিল। তো নিউট্রালাইজ করার পরে একটা যে এয়ার সুপিরিয়রিটি হয়ে যায়, ওর পরে এয়ারক্রাফট গুলো কোথাও ইন্টেন্ডেড টার্গেট যে আছে সবগুলোতে অ্যাটাক করতে পারে উইদাউট এনি ওয়ারি কি অপোজিশন কান্ট্রি থেকে কোনো এয়ারক্রাফট আসতে পারে বা মিসাইল আসতে পারে। তো এটাই ওরা চেষ্টা করবে কি এয়ার ডিফেন্সটা ওরা আগে নিউট্রালাইজ করবে, আর তারপর ওটাকে ডিফারেন্ট টার্গেটকে ওরা অ্যাটাক করবে। একদম। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে ইরান থেকে আমেরিকার যারা কাজ করতে এসেছিলেন ইরান এবং ইরানের আশেপাশে, সকলকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমেরিকার যেমন কাতারে একটা এয়ার বেস রয়েছে, ইরানের আশেপাশে আর কোন কোন জায়গা থেকে এই ছকটা আমেরিকা করতে পারে এয়ার স্ট্রাইকের? পুরো ওয়েস্টার্ন এশিয়া, যাকে ওরা মিডল ইস্ট বলে, ওখানে অনেক বেস আছে ইউএসএ, লাইক কাতারে আছে, সৌদি আরেবিয়াতে আছে, ইরাকে আছে। তো ইরান কি বলেছে কি যদি আমাকে আমেরিকা অ্যাটাক করে তো আমি ওর বেসকে অ্যাটাক করব যত এখানে ওয়েস্টার্ন এশিয়াতে আছে। তো এটাই জন্য ইউএসএ সবাইকে বলেছে কি ওখান থেকে ভেকেট করো, যদি ইরান অ্যাটাক করলে ওদের কোনো ক্ষতি না। তো এই জন্য যত পার্সোনাল আছে অ্যান্ড দেয়ার ফ্যামিলি, ওদের বলা হয়েছে কি তোমরা সব নিজে নিজে শিফট করে যাও। বাট এটা অল যত আমার মনে হচ্ছে যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার,
ইউএসএ ম্যাক্সিমাম প্রেসার দিতে চায় ইরানের উপরে কি ভাই আমরা রেডি আছি, তুমি যদি কাউকে অ্যাটাক করবে তো আগে থেকে আমি সব পার্সনকে সরিয়ে দিয়েছি, আর আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার দুটো ওখানে লাগানো আছে, আর যখন আমাদের ইচ্ছে তখন আমরা অ্যাটাক করতে পারি। ইট ইজ মোর অফ এ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার দেন অ্যাকচুয়াল ওয়ারফেয়ার। ইন্ডিয়ার তরফ থেকেও তো অ্যাডভাইসারি জারি করা হয়েছে যে যারা যারা ইরানে রয়েছেন তারা যেন সবাই ফিরে আসেন। স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন, এর পাশাপাশি আমরা আরও একটা বিষয়ের দিকে নজর রাখবো। আমরা দেখেছিলাম যে কিভাবে মাদুরোকে তুলে নিয়ে আসা হয়েছিল আমেরিকার তরফ থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে, ঠিক যেভাবে মধ্যরাতে তুলে নিয়ে আসা হয়েছিল, কোথাও গিয়ে সপুত্র খামেনেইকে কি সেরকমভাবে তুলে নিয়ে আসার কোনো ছক কষছেন ডোনাল্ড ট্রাম্প? মানে এয়ার স্ট্রাইকের টার্গেটটা কি খামেনেই? আসুন সেদিকে এবার একটু নজর রাখি। আপনাদেরকে একটু জানাবো যে তেহরানে কিন্তু ইতিমধ্যেই একটা তীব্র বিক্ষোভ ডানা বেঁধেছে, কারণ ইরানে যে কোনো মুহূর্তে এয়ার স্ট্রাইক করতে পারেন ডোনাল্ড ট্রাম্প, এটা কিন্তু একেবারে ইরানের মানুষজন তারা ধরে নিয়েছেন। এবং ইতিমধ্যে আমরা জানি যে ভারতীয় দূতাবাসের তরফ থেকেও একটা অ্যাডভাইজারি জারি করা হয়েছে। প্রায় 10,000-এর মতো ভারতীয় ইরানে রয়েছেন বলে মনে করা হচ্ছে, সংখ্যাটা মোটামুটি সেই রকমই, এবং তাদের সকলকে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কোথাও গিয়ে ট্রাম্পের প্ল্যানিংটা কি? কোথাও গিয়ে খামেনেইয়ের পরিণতি কি মাদুরোর মতো হবে? মধ্যরাতে কি এয়ার স্ট্রাইক চালিয়ে তাকে তুলে আনা হতে পারে? আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন কৌশিক সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। ক্যাপ্টেন সিনহা, কোথাও গিয়ে কি ডোনাল্ড ট্রাম্পের এইরকম কোনো প্ল্যান রয়েছে বলে আপনি মনে করেন? না, এটা হতেই পারে না, কারণ কি ইরান অনেক পাওয়ারফুল হচ্ছে। ভেনেজুয়েলা ইজ আ ভেরি স্মল কান্ট্রি, আর কোনো মিলিটারি পাওয়ার ছিল না ওখানে। ইরান একটা রিজনাল পাওয়ার আছে, ওয়েস্টার্ন এশিয়াতে অনেক পাওয়ারফুল নেশন আছে, তো ইউএসএ এটা কখনো ভাবতেই পারে না। ইনফ্যাক্ট আমার যে আন্ডারস্ট্যান্ডিং আছে ওতে ও কখনো ফুল ফ্লেজেড ওয়ারে যাবে না, কারণ কি ও বুঝতে পারবে না কি এটা কোথায় চলে যাবে, ইরান কাকে অ্যাটাক করবে, কোন কান্ট্রিকে অ্যাটাক করবে, পুরো ওয়েস্ট এশিয়াতে ওয়ার শুরু হয়ে যাবে। ইট উইল বি সামথিং লাইক এ থার্ড ওয়ার্ল্ড ওয়ার। তো এটা সামবডি ইজ উইথ ইরান, কারণ কি ইরানের পিছনে রাশিয়াও আছে, চায়নাও আছে, তো এটা একটু মুশকিল আছে কি ফুল ফ্লেজেড ওয়ার হবে, বাট লিমিটেড অ্যাটাক করতে পারে টু পুট প্রেশার অন ইরান। আর এটাই ওদের যে আছে সুপ্রিম লিডার খুমেনি, ওকে তো উঠিয়ে আনা অনেক মুশকিল আছে, কারণ কি অনেক প্রোটেকশনে আছেন, হাইলি প্রোটেক্টেড। তো এটা ভেনেজুয়েলার মতন কোনো ইয়ে নেই। মেবি ভেনেজুয়েলাকে করে একটু ট্রাম্পের অনেক ওভার কনফিডেন্স হয়ে গেছে কি আমরা কোথাও থেকে কোনো লিডারকে পিক আপ করতে পারি, বাট ও জানে ব্যাক অফ দ্য মাইন্ড কি ইরানে এটা পসিবল হবে না, তো এই জন্য উনি ট্রাই করবেন না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো একটা চেষ্টা চালিয়েই যাচ্ছেন যে রেজা পাহেলভি তাকে ইরানে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা কিন্তু ইরানের মধ্যেও দেখা দিচ্ছে, এবং খামেইনির বিরুদ্ধে একটা বিক্ষোভ যে দলের দেশের ভেতরে যেটা দানা বাঁধছে, তিনি চাইছেন সেই বিক্ষোভটাকে কাজে লাগিয়ে নিজেদের কার্যসিদ্ধি করা। যেভাবে তারা ইরাকে একটা অপারেশন চালিয়েছিল এবং যেভাবে ইরাকটাকে আমেরিকা কুক্ষিগত করে রেখেছিল এবং শেষ করে দিয়েছে, আপনার কি মনে হয় ইরান কি ইরাকের পরিণতির দিকে এগিয়ে যাবে নাকি আটকাতে পারবে? না, যেমনি আমি বললাম ইরানটা একটা রিজনাল পাওয়ার আছে, ইরাকের কাছেও এত ছিল না, ওটাও এত পাওয়ারফুল কান্ট্রি ছিল না। আর ইরান অনেক পাওয়ারফুল কান্ট্রি আছে, এদের কাছে মিসাইল প্রচুর আছে। এই জন্য ট্রাম্প চাইছে কি নিউক্লিয়ার ডিলের সঙ্গে একটা মিসাইল ডিল হোক, যেটা কি ইসরায়েলটাও বারবার বলছে কি সব মিসাইল ওদের ইরানের উইথড্র করা যায়, কারণ কি ওরা ভয় খাচ্ছে ইরানের মিসাইল। এই মিসাইল গুলো অনেক সফিস্টিকেটেড আছে, যেগুলো লং ডিস্টেন্স অ্যাটাক করতে পারে, ক্রুজ মিসাইল, আইসিবিএম, যেগুলো সব আছে ওদের কাছে। এয়ারক্রাফট হবে না, ওদের ফাইটার এয়ারক্রাফট গুলো অনেক পুরনো আছে, বাট মিসাইল হওয়ার জন্য একটুখানি ওরা ভয় খাবে। তো এটাই হচ্ছে একটা কারণ। আর ইরাকের সঙ্গে তো কোনো কম্প্যারিজন নেই, ইরান অনেক বড় পাওয়ারফুল কান্ট্রি আছে। একদম স্যার, আমি একটু আপনাকে কয়েকটা ছবি দেখাই। যদিও আমরা এয়ার স্ট্রাইক নিয়ে কথা বলছিলাম, কিন্তু একটা দেশ যখন আরেকটা দেশকে আক্রমণের ছক কষে তখন তো শুধু এয়ার স্ট্রাইক নয়, চারদিক দিয়ে ঘেরার চেষ্টা করে। সমুদ্র পথটাতেও সেইভাবে কিন্তু আমেরিকা একটা প্ল্যানিং অলরেডি করে নিয়েছে, কারণ আমরা দেখেছি যে আব্রাহাম লিঙ্কন কিন্তু ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে, এবং আমরা আরও বেশ কিছু খবর পাচ্ছি যে সেই আব্রাহাম লিঙ্কন শুধু নয়, তার সঙ্গে আরও অনেকগুলো নৌবহর ফ্রিগেট রয়েছে, আরও অনেকগুলো ডেস্ট্রয়ার রয়েছে, আরও অনেকগুলো জাহাজ কিন্তু ইতিমধ্যেই ঘিরে ফেলেছে। আমি একটু ছবিটা দেখাতে বলবো, যে এই যে ছবিটা,
এই যে স্যার, আমি এই যে ছবিটা আব্রাহাম লিঙ্কন, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন এটা দেখে, তাহলে কি পুরোপুরি একটা যুদ্ধের মেজাজে এই ডোনাল্ড ট্রাম্প, মানে তিনি কি একদম যুদ্ধটা শুরু করে দেবেন সেই ভাবনা চিন্তা থেকেই এগুলো মোতায়েন করে ফেলেছেন অনেক আগে ভাগে? এই যে আপনি দেখছেন আব্রাহাম লিঙ্কন, এর সঙ্গে আরেকটা এয়ারক্রাফট ক্যারিয়ার ওখানে এসছে জিআর-4। জিআর-4 এর দিয়ে বড় একটা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে যেটাকে ওখানে মুভিং হয়ে গেছে। এটা যেমনি আমি বললাম, এগুলো সাইকোলজিক্যাল প্রেশারের জন্য আছে। ওদের একটা আছে স্পেশাল যে ডিলার উইথ ওয়েস্ট এশিয়া, যেমনি স্টিভ উইটকফ, ও তো আজকে ইন্টারভিউতে বলেছে কি ট্রাম্প এটা বুঝতে পারছে না কি এত ডেমনস্ট্রেশন অফ পাওয়ার হবার পরেও, চারিদিক থেকে ওকে ঘিরবার পরেও ইরান ক্যাপিটুলেট করছে না, মানে ও হার মানছে না। আর এটা বলছে না কি হ্যাঁ আমরা নিউক্লিয়ার ডিল করবো, তো এটা কেন হচ্ছে না ইভেন ট্রাম্প বুঝতে পারছে না। তো এটাই হচ্ছে কি ট্রাম্প সবসময় ভয় খাওয়ার জন্য এগুলো করছে। আর ও জানে কি যেমনি ও ভেনিজুয়েলাতে করেছে ওটা ইরানে করতে পাবে না, ও শুধু এয়ারক্রাফট গুলো ওখানে বিল্ড আপ করছে। আর এটাও মনে রাখবেন কি বেশি দিন ইউএসএ ওকে এয়ারক্রাফট গুলো ওখানে রাখতে পারবে না, কারণ ডে টু ডে এক্সপেন্ডিচার অনেক বেশি আছে, যেটা ইকোনমি অফ ইউএসএ এমনি ভালো নেই, যার জন্য ট্রাম্প সব জায়গায় ট্যারিফ লাগাচ্ছে। তো এটাও বেশি দিন ও রাখতে পারবে না, একটা লিমিটেড অ্যাটাক করে মেবি ও চাইবে কি একটু প্রেসারাইজ করতে ইরানকে ডাইরেক্টলি। আদারওয়াইজ ইরানিয়ানস আর ভেরি প্রাউড কান্ট্রি এন্ড দ্য পিপল আর ভেরি প্রাউড। তোরা কখনো হার মানবে না তাড়াতাড়ি, এটাই হচ্ছে কথা। স্যার আমরা একটা বক্তব্য একটু শোনাই, এই বক্তব্যটা ডোনাল্ড ট্রাম্পের ভীষণভাবে ভাইরাল হয়েছে, উনি রীতিমতো শক্তি প্রদর্শন করেছেন, কি বলেছেন একটু শোনাই। Sir, on Iran, the Supreme Leader today said that U.S. attack could spark a regional war. Giving you response to that? Why wouldn't he say that? Of course you're going to say that, but we have the biggest, most powerful ships in the world over there, very close, a couple of days, and hopefully we'll make a deal. If we don't make a deal, then we'll find out whether or not he was right. Sir, on Iran, the Supreme Leader today said that U.S. attack could spark a regional war. Giving you response to that? Why wouldn't he say that? Of course you're going to say that, but we have the biggest, most powerful ships in the world over there, very close, a couple of days, and hopefully we'll make a deal. If we don't make a deal, then we'll find out whether or not he was right. একদম স্যার, আপনি শুনলেন যে মানে রীতিমতো মানে অহংকারের সঙ্গে তিনি বলছেন সব থেকে শক্তিশালী যুদ্ধ জাহাজ আমাদের কাছে আছে। আমি এই কারণেই বক্তব্যটা শোনালাম যে ডোনাল্ড ট্রাম্প কি কোথাও গিয়ে খেয়েই পাচ্ছেন না, তিনি কি খেয়েই হারিয়ে ফেলছেন, সেই কারণেই কি কখনো বাংলাদেশ, কখনো ইরান, কখনো ভেনেজুয়েলা, কখনো কানাডা, মানে এই কারণে কি এই কাজগুলো তিনি করে যাচ্ছেন? ওনার একটা সেলফ ইগো অনেক আছে। আর এটা যে আগে আমি বললাম যে কি ওবামার সঙ্গে নিজেকে কম্পেয়ার করছে, কি ওবামা যদি এগুলো করতে পারে তো আমি ওদিকে বেটার করতে পারি, কিন্তু বেটার করবার জন্য ওকে একটা স্টেটসম্যান হতে হবে। বেসিক্যালি ট্রাম্প একটা বিজনেসম্যান আছে, ও কি জানে না কেমনি করে ইন্টারন্যাশনাল ডিলিং করতে হয়, ও একটুখানি রাফ হচ্ছে, কথা বলতে একটু ডিপ্লোম্যাটিক নেই। তো এটা শুধু দেখাতে চায় কি ভাই আমি অনেক পাওয়ারফুল কান্ট্রি আছি, আই এম দ্য প্রেসিডেন্ট অফ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি। তো এটা বলে তো কেউ ভয় খাবে না, যে পাওয়ার আছে ও নিজের পাওয়ার জানে, রিজন পাওয়ার আর অলসো পাওয়ার। তো ইরান তো জানে কেউ কিছু করতে পারবে না, করলে ওদের নিজের ড্যামেজ হবে। ইরান তো এমনিও বলেছে কি আমি যদি ওরা অ্যাটাক করে তো আমরা ওদের এয়ারক্রাফট ক্যারিয়ারকেই ডুবিয়ে দেবো মিসাইল দিয়ে, নিজের মিসাইল দিয়ে। তো এটা তো অনেক বড় লস অফ ফেস হয়ে যাবে ইউএসএ। তো ইউএসএ কে এগুলো সব ভাবতে হবে বিফোর যদি ফুল ফ্লেজেড একটা ওয়ার করতে চায়। তো তাহলে কি স্যার কোথাও গিয়ে আপনার মনে হয় যে আমেরিকার সামনে থেকে নিজে না এসে, আমরা সেই আগস্ট সেপ্টেম্বর মাসে যে সিনারিওটা দেখেছিলাম যে ইসরায়েল সরাসরি ইরানের ওপর হামলা চালিয়ে দিল, আবার কি ইসরায়েলকে এগিয়ে দিতে পারে? হতে পারে, ইসরায়েল তো সবসময় ফুল সাপোর্ট আছে, কারণ ইসরায়েল সার্ভাইভই করছে ইউএসএ কারণে ওখানে। তো যদি ইউএসএ আর ইসরায়েলের মধ্যে কোনো ট্যাকটিক হয় কি আমি পুরো প্রেশার দিচ্ছি বাইরে থেকে অ্যান্ড ইউ গো হেড অ্যান্ড অ্যাটাক, হতে পারে এটা ট্যাকটিক্স হতে পারে ওদের মধ্যে। আর এটাই না, ইসরায়েলই কেন, যেমনি ওদের বেস আছে সৌদি আরেবিয়াতে, ইউএইতে, কাটারে আছে, এগুলোতে সবগুলোতে কোথাও থেকে সারপ্রাইজ অ্যাটাক হতে পারে। বাট ইরান সবসময় বলেছে আমরা সব দিক থেকে প্রিপেয়ার্ড আছি, নট অনলি ফ্রম দ্য ওশান সাইড, দ্য ল্যান্ড সাইড অলসো। তো ওরাও মনিটর করছে, এমনি নাকি ইরান মনিটর করছে না ওদের মুভমেন্ট, যেমনি ইউএসএ ওদের মুভমেন্টটা মনিটর করছে অমনি ওরাও করছে। তো ওরাও নিশ্চয়ই প্রিপেয়ার্ড আছে, টার্গেট ওরাও নিশ্চয়ই সিলেক্ট করেছে, আর মিসাইল রেডি হবে কি উইথ দ্য জাস্ট প্রেস অফ এ বাটন, যেমনি অ্যাটাক হবে ওরাও ওটাকে বাটন প্রেস করবে। কিন্তু ভারত তাহলে কি করবে স্যার? এই জায়গাটা আমি একটু ভারতের প্রসঙ্গে আসতে চাই।
যে ভারত তাহলে কি করবে? কারণ একদিকে ইরানের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক, সুসম্পর্ক, ইরান থেকে তেল আসে ভারতের স্ট্রেট অফ হরমুজ হয়ে, আরব সাগর হয়ে গুজরাট উপকূল দিয়ে ভারতের তেল ঢোকে। আবার অন্যদিকে ইসরায়েলের সঙ্গে ভারতের দারুণ সম্পর্ক, বিশেষ করে অপারেশন সিন্দুরে আমরা দেখেছিলাম যে এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের থেকে আনা, সেগুলো কিন্তু অনেক ভালো কার্যকরী ছিল। তাহলে ইরান এবং ইসরায়েলের মধ্যে যদি আবার সামনাসামনি যুদ্ধ হয়, ভারত তাহলে কি করবে? গতবারও যখন আমাদের অপারেশন সিন্দুর হয়েছিল, তো S-400টা এয়ার ডিফেন্সটা আমাদের ইউজ হয়েছিল ম্যাক্সিমাম, যেটা কি রাশিয়া প্রোভাইড করেছিল। ইসরায়েলেরও এয়ার ডিফেন্স ছিল, বাট S-400টা ম্যাক্সিমাম ইউজ করা হয়েছে। দে সাপোজ টু বি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। নাও এদের যদি হয়, ইন্ডিয়া সবসময় একটা ব্যালেন্স, নিজের ফরেন পলিসিতে একটা ব্যালেন্স রেখেছে, সবারই কারো আগেনস্টে বলে না, আর সবারই সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়। তো দ্যাটস ওয়াই ইন্ডিয়ার এম হচ্ছে একটা বিশ্বগুরু হওয়ার জন্য, কি আমরা বিশ্বগুরু হচ্ছি, সবার সঙ্গে ভালো সম্বন্ধ রাখবো। তো এটাই, ইরানের সঙ্গে আমরা অয়েল ইম্পোর্ট করা একটু আন্ডার ইউএসএ প্রেসার বন্ধ করে দিয়েছি। এখন আপাতত আমরা কোনো ইম্পোর্ট করছি না, আমরা রাশিয়া থেকেই করছি ম্যাক্সিমাম, অ্যান্ড আদার কান্ট্রিজ থেকে। বাট যখনই অ্যাটাক হলে ইন্ডিয়া কোনো সাইড নেবে না, দুজনকেই বলবে টু কাম ডাউন। তো যেমনি রাশিয়া ইউক্রেন ওয়ার হয়ে গেল, তো আমরা দুজনকেই বলছি, যে রাশিয়া আমাদের অনেক ফ্রেন্ডলি কান্ট্রি আছে, বাট মোদি আমাদের বলেছেন কি ভাই, দিস ইজ নট দ্য টাইম অফ ওয়ার, এই সময় লড়াই করে হবে না, এটা আমাদের কথাবার্তাতেই সবকিছু সেটেল করতে হবে। তো আমরা একটা পিস লাভিং কান্ট্রি আছি, তো পিস লাভিং কান্ট্রি হওয়ার জন্য আমরা দু সাইডকেই বলবো টু গো ব্যাক। আমি এখানে একটু দুটো জিনিস আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাইবো। দীর্ঘদিনের অভিজ্ঞতা স্যার আপনার, বিভিন্ন সময় এয়ার স্ট্রাইক হয়তো আপনি খুব কাছ থেকে দেখেছেন, সেই অভিজ্ঞতাটা আপনার রয়েছে, যে যদি আমেরিকা এয়ার স্ট্রাইক চালায় ইরানের ওপর, তাহলে ইরানের পক্ষে কারা কারা দাঁড়াচ্ছে, এবং আমেরিকাকে এবার তাহলে মজা কারা কারা দেখাবে? প্রথমে তো এটা আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং কি ইউএসএ অ্যাটাক করবে না, আর যদি বা অ্যাটাক করুক তো ওর পিছনে কেউ দাঁড়াবে না, কারণ কি রাশিয়া নিজেই ইনভলভ আছে ইউক্রেন ওয়ারে, আর চায়না কি ওর ইকোনমিক যে রাইসটা হচ্ছে, পাওয়ারটা হচ্ছে, ওটা কোথাও যা, কারণ কি চায়না নিজেই তাইওয়ানের পিছনে পড়ে আছে। তো ও চাইবে না কি আমি ইরানকে ব্যাক করি, যাতে কি ওর তাইওয়ানে কোনো প্রবলেম হোক। রাশিয়া চাইবে না, কারণ কি ওর ইউক্রেন ওয়ারে চলছে ওর কথা। তো কেউ আসবে না ইরানের দেশে। ইরান জানে কি ওকে নিজেই সবকিছু করতে হবে, এই জন্য ওরা ব্যাক আউট করছে না, বলে কি আমরা আছি। ইনফ্যাক্ট সুপ্রিম লিডার তো বলেছে কি আমরা মরে যাবো ওয়ারে, কিন্তু আমরা কখনো সারেন্ডার করবো না, আর কখনো নেগোসিয়েটিং টেবিলে যাব না উইথ গান অন আওয়ার হেড। মানে বন্দুকটা যদি আমাদের মাথায় লাগানো হচ্ছে, তা আমরা যাব না যতক্ষণ বন্দুকটা সরানো যাবে না। পিসফুল থাকলেই আমরা নেগোসিয়েট করবো, না তো নেগোসিয়েট করবো না। আমেরিকার পক্ষে কারা থাকবে? ইউরোপের অবস্থান এখন কি? আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে ইউরোপ তো আমেরিকার সব থেকে বড় অ্যালাই, সেটা আমরা দেখেছি, অনেক আগেও দেখেছি, বহুবার দেখেছি, কিন্তু কোথাও গিয়ে ইউরোপও যেন এখন একটু আমেরিকার নির্দেশনামা থেকে সরে আসছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা শুরু হয়েছিল, ইউরোপের আকাশসীমা বেশ কিছুদিন ধরে রাশিয়ার জন্য বন্ধ রাখার একটা নির্দেশ এসেছিল, এবং ইউরোপের বেশ কয়েকটা কান্ট্রি কিন্তু সেটা করেও ছিল। আজকের দিনে দাঁড়িয়ে যদি রাশিয়া ইউএসএ সঙ্গে আবার তার সেই পুরনো রাগটা তুলতে চায় ইরানকে কেন্দ্র করে, ইউরোপ কি আমেরিকার সঙ্গে থাকবে? আপাতত সিচুয়েশনটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কেন কি ট্রাম্প নিজের যে বন্ধু অ্যালাইস গুলো আছে ওদের সঙ্গে অনেক রিলেশনটা খারাপ করে দিয়েছে, আর ইউরোপের নিজেই ইকোনমিক কন্ডিশনটা অনেক খারাপ। ওরা আফটার যে কোভিড হয়েছিল, ওর পর থেকে ওদের ইকোনমিটা রিকভারি করেনি, ওদের ইনফ্লেশনটা অনেক হাই আছে, আর গ্রোথ, জিডিপি গ্রোথটাও নাই। তো ইকোনমি যদি না থাকে তো ওরা মিলিটারি পাওয়ারটাও কমে যায়। এর প্রাইম এক্সাম্পল হচ্ছে আমাদের আগে যখন ইউএসএসআর ছিল, ওরা মিলিটারি পাওয়ার ছিল কিন্তু ইকোনমিক পাওয়ার ছিল না, এই কারণে ইউএসএসআরটা ব্রেক করে গেল। আর রাশিয়াও একটা মিলিটারি পাওয়ার আছে, ইকোনমিক পাওয়ার নেই। এই ভুলটা চায়না করতে চায় না, এই জন্য ও নিজের ইকোনমিক পাওয়ারটা বাড়াচ্ছে, আর ওর সঙ্গে সঙ্গে ও মিলিটারি পাওয়ারটা বাড়াচ্ছে। তো যখন ইউএসএ যদি ইরানকে অ্যাটাক করে, ফার্স্ট অফ অল ওকে কারো ব্যাকআপ চাই না, কারণ একলাই এত পাওয়ারফুল আছে কি কোনো কান্ট্রিকে অ্যাটাক করতে পারে। কিন্তু যদি কেউ রেসিপ্রোকেশন হয়, কেউ যদি অন্য কিছু করে, ওর ফ্রেন্ডলি কান্ট্রিকে অ্যাটাক করে, তখন ইউএসএ কে একটু প্রবলেম হবে সব কান্ট্রিকে একসঙ্গে ডিফেন্ড করা। বাট সার্টেনলি ইউরোপ আসবে না, ইউরোপ কিছু সাপোর্ট করবে না ইউএসএ কে।
ঠিক, আমি এই যে নেটো গোষ্ঠীভুক্ত যে দেশগুলো, একটা কান্ট্রিকে যদি কেউ অ্যাটাক করে বাকি কান্ট্রিগুলো সেই দেশকে গিয়ে আটকাতে পারে বা অ্যাটাক করতে পারে, একটা বিষয় রয়েছে। আমি সিমিলারলি আমি এসিওর কথায় যদি আসি, এসিও কি তাহলে সেই জায়গায় গিয়ে কোথাও একটা একজোট হয়ে দাঁড়াবে? না, এসিও তো এমনি কোনো আমাদের ডিল নেই, এগ্রিমেন্ট নেই কি যখন একটা কান্ট্রি অ্যাটাক হবে তো বাকি কান্ট্রি আসবে। হ্যাঁ, কিন্তু ভার্বালি তো আলোচনা হয়েছিল যে আমরা একত্রিত হতে চাই। বাট ওটা হয়নি, এখন ডিসকাশন চলছে। বাট নেটো বিষয়ে একটা জিনিস বলতে চাই কি নেটো ইটসেলফ একটা প্রবলেমে ফেসে গেছে, কারণ কি ইউক্রেন নেটো জয়েন করতে চাইছিল আর নেটো কান্ট্রিরাও চাইছিল কি ওরাও জয়েন করুক, কিন্তু রাশিয়া অ্যাটাকের পর ওরা ইউক্রেনকে ছেড়ে দিল, হাতছাড়া করে দিয়েছে। আর সেকেন্ডলি এখন ইউএসএ নিজেই গ্রিনল্যান্ডকে বলছে কি আমরা অ্যাটাক করবো আর ওটাকে অ্যানেক্স করে নেবো, যখন কি ওটা ক্যানাডার আন্ডারে আছে, হুইচ ইজ এ নেটো কান্ট্রি। তো ওরা নিজের মধ্যেই লড়াই করছে, তো নেটো নিজেই শিওর নাই কি ওরা কি হবে আর কি হবে না, ওদের ফিউচারটা কি আছে। তো এটা কনফিউশনের মধ্যে নেটো কিছু করবে না যদি ইউএসএ অ্যাটাক করুক ইরানকে, অর সামবডি অ্যাটাকস ইরান, ইউএসএ ওর ইন্টারেস্টকে যদি কেউ অ্যাটাক করে তো ইউরোপ কিছু করবে না, নেটো কিছু করবে না। পাকিস্তানের ভূমিকা কি হতে পারে, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন, কারণ পাকিস্তান আফগানিস্তানের মধ্যে আবার একটা লড়াই, একটা ঝামেলা শুরু হয়ে গিয়েছে। এই ইরান ইস্যুতে পাকিস্তান কি দাঁড়াবে ইরানের পাশে? মুসলিম কান্ট্রি পাকিস্তান তো নিজেই কিছু নেই, সবসময় সবার কাছে বেগিং করছে, পয়সা চাইছে। ও ইউএস এর কাছ থেকে এত পয়সা নিচ্ছে, ইভেন ইরানের কাছ থেকে পয়সা নিচ্ছে, তো ও দুজনের কাছ থেকে পয়সা নিয়ে ওর কাছে কোনো স্ট্যান্ডিং নেই, ও কোথাও কিছু বলতে পারবে না, কাউকে কিছু করতে পারবে না, ওর নিজের মিলিটারি পাওয়ারই নেই, তো আর কি ও কাকে হেল্প করবে, আর কিছু বলতে পারবে না, কোনো স্ট্যান্ডিংই নেই ওর ওয়ার্ল্ডে। এই জন্য পাকিস্তানের কোনো রোল হবে না এতে। ঠিক, তাহলে কোথাও গিয়ে এই যে একটা যুদ্ধ, এটাকে কি কোথাও একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে দেখতে পারে গোটা বিশ্বের মানুষ? কারণ ভূরাজনৈতিক মানচিত্রের একটা অনেক অদল বদল হয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে সময় হয়েছে, যে সময় আমরা হিরোশিমা বা নাগাসাকির ঘটনাগুলো দেখেছি, তার থেকে তো বিশ্ব এখন অনেকটা এগিয়ে গেছে স্যার। আবার যদি একটা এরকম ঘটনা ঘটে, সেইটা তো আরো ভয়ঙ্কর। হয়তো একটা দুটো দেশ যদি সেই রকম কিছু ঘটনা না করুক, ঘটে বা যদি সেই রকম দিকে এগিয়ে যায় বা পরিস্থিতি, তাহলে তো দেখা যাবে হিরোশিমা নাগাসাকি তো দুটো জায়গা, কিন্তু এখন দেখা যাবে হয়তো একটা দেশই মানচিত্র থেকে উধাও হয়ে গেল। সেই রিস্কটা কি কেউ নিতে চাইবে, যতই মহাশক্তিধর দেশ মহাদেশ আমেরিকা হোক না কেন? এটা ঠিক বলেছেন, আমেরিকাও জানে কি যদি ওরা ডাইরেক্ট অ্যাটাক করলে ইরানকে, তো ইরান ফের বাকি পুরো ওয়েস্ট এশিয়াতে অ্যাটাক করে দেবে, তো এটা একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার লিড হতে পারে। তো এটাও ওদের একটা ভাবনা চিন্তার মধ্যে আছে, যার জন্য ওরা আগে বাড়ছে না, অ্যাটাক করছে না, সাইকোলজিক্যালি প্রেশার ডালছে। বাট ইভেন ইফ দ্য ওয়ার্ল্ড ওয়ার 3 যদি না হয় আর নেক্সট ওয়ার যদি না হয়, তো ওয়ার্ল্ড অর্ডার এমনিও চেঞ্জ করছে। ইউরোপিয়ান পাওয়ার যে আগে এত পাওয়ারফুল কান্ট্রি ছিল, নেশন ছিল, সব ওরা পিছনে হয়ে গেছে, ইভেন জিডিপিতে ওরা ইন্ডিয়ার পিছনে হয়ে গেছে। তো ফিউচার যে হবে ওয়ার্ল্ড পাওয়ার, ওতে ইউএসএ, চায়না আর ইন্ডিয়াই থাকবে, ইভেন রাশিয়া ওখানে থাকবে না। তো এই তিনটাই পাওয়ার আছে যেটা এখন ফিউচার ওয়ার্ল্ড অর্ডারকে কন্ট্রোল করবে, এরা বোথ ইকোনমিক্যালি অ্যান্ড মিলিটারিলি কন্ট্রোল করবে, তো এটাই ফিউচার আছে। আচ্ছা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে এই যে রাশিয়া, চায়না, এদের সঙ্গে তো ইরানের বেশ ভালো সুসম্পর্ক, এমনকি আমরা চাবাহার যে বন্দরটা রয়েছে সেখানে ভুলে গেলে চলবে না, সেখানে চীনের বেশ কিছুটা ইন্টারেস্ট রয়েছে, রাশিয়ারও ইন্টারেস্ট রয়েছে, ভারতের ছিল কিছু সেখানে ইন্টারেস্ট, কিন্তু ভারত এখন এই মুহূর্তে আর চাবাহার বন্দরের দিকে ভারত খুব একটা নজর দিচ্ছে না, তারা সেখান থেকে সরে এসেছে। এই স্ট্রেট অফ হরমুজটা যদি বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ এই হরমুজ প্রণালীটা, তাহলে এই যে পাইপলাইন রয়েছে যেটা চীন পর্যন্ত গেছে তেলের, তাহলে তো একটা বিশাল ধাক্কা লাগবে। এই আপনি যেটা বলছেন যে এই দিকটাতে বিশেষ করে চায়না, ইন্ডিয়া, রাশিয়া, এই দিকগুলোতে তাহলে তো তেলের সাপ্লাই চেনটা বন্ধ হয়ে যাবে। না, এটা অ্যাকচুয়ালি এফেক্ট তো হবে, কিন্তু ইন্ডিয়া, চায়না দুজনেই রাশিয়া থেকে অনেক ইম্পোর্ট করতে পারি আমরা অয়েল। তো সিন্স আমরাই হচ্ছি যে ম্যাক্সিমাম অয়েল ইউজ করছি পুরো ওয়ার্ল্ডে, চায়না নম্বর 1-এ অ্যান্ড ইন্ডিয়া নম্বর 2-তে, আর আমাদের ম্যাক্সিমাম অয়েলটা রাশিয়া থেকে আসছে। তো ইভেন যদি স্ট্রেট অফ হরমুজকে যদি বন্ধ করা, ইরান এটাও থ্রেট করেছে যে আমরা স্ট্রেট অফ হরমুজে অ্যাটাক করে ওটাকে বন্ধ করবো, যে থেকে অয়েল ট্যাঙ্কার্স গুলো থ্রু না মুভ করতে পারে। এই জন্য কি হবে, শর্টেজ অফ অয়েল হয়ে যাবে অ্যান্ড প্রাইস বাড়বে, তো ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড একটুখানি প্রবলেম হবে, স্পেশালি ইউরোপিয়ান কান্ট্রিজ যে টোটালি ডিপেন্ডেন্ট আছে অন দিস অয়েল।
ইন্ডিয়া আর চায়না তো বেশি প্রবলেম হবে না, কারণ কি আমরা রাশিয়া থেকে অয়েল করতে পারি, আর রাশিয়া কেপেবল আছে ও ইন্ডিয়া অ্যান্ড চায়না ডিমান্ডটাকে মিট করবার জন্য। তো এটা অত প্রবলেম হবে না আমাদের জন্য, বাট বাকি পুরো ওয়ার্ল্ডের জন্য অনেক প্রবলেম থাকবে। এই একটা রিজন আছে, এই জন্য আমরা রাশিয়া থেকে অয়েলটা বন্ধ করছি না, ইভেন ট্রাম্প এত প্রেশার দেওয়ার পরেও বন্ধ করিনি। ঠিক, কারণ ওইখানে তেলটা হয়তো অনেকটা কমেই ভারত সেটা পাচ্ছে। কিন্তু যদি সত্যি সত্যি ইরানে আরেকটা যুদ্ধ হয়, তাহলে গোটা বিশ্বে যে তার উপর একটা প্রভাব পড়বে সেটার বলার অপেক্ষা রাখে না। স্যার, আপনি এয়ারবেসগুলোর কথা বলেছিলেন যে কাতার রয়েছে, সৌদি আরব রয়েছে, ইরাকে রয়েছে। আমি একটা ছবি একটু আপনাকে দেখাই, ডুমসডে প্লেন আবার দেখা গেছে আমেরিকার আকাশে। স্যার, আপনি এটা আমাদেরকে একটু বলবেন যে এই ডুমসডে বিমান এটা কখন দেখা যায়, এর তাৎপর্যটা কি, ডুমসডে বিমানটা কি? 13ই জানুয়ারি 2026-এ আমেরিকার আকাশে হঠাৎ এই ডুমসডে প্লেন। হ্যাঁ স্যার, বলুন। এটা বেসিক্যালি একটা এয়ারক্রাফট আছে, এরা বম্বিং করে বেসিক্যালি, আর এটা ইউজ করে ইউএসএ অ্যাজ এ লাস্ট রিসর্ট। যদি ওয়ারে কিছু হচ্ছে না, তো এই এয়ারক্রাফটটাকে ইউজ করা হয় ভয় খাওয়াবার জন্য। তো এই জন্য এয়ারক্রাফটটাকে বলা হয় ডুমসডে, কারণ কি এটা লাস্ট রিসর্ট হচ্ছে ইউএসএ। এতে নিউক্লিয়ার কেপেবল বম আছে যেগুলোকে ডেলিভার করা যেতে পারে, আর এই জন্য এয়ারক্রাফটটাকে বলা হয়। তো এটাকে যে ফ্লাই করছে, এর মানে আগেন ইট ইজ জাস্ট লাইক এ সাইকোলজিক্যাল প্রেশার, কি পুরো ওয়ার্ল্ডে একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের চান্সেস আছে, যেটা ইউএসএ বলতে চায়, সো দ্যাট কি বাকি কান্ট্রিরাও ইরানকে প্রেশারাইজ করুক কি বাবা তুমি শুনে নাও কি ইউএসএ কি চায়, আর ওটাই নেগোশিয়েট করে নাও নিয়ে নিউক্লিয়ার ওয়েপনের বিষয়। তো এটাই একটা আগেন এ সাইকোলজিক্যাল প্রেশার, নাথিং মোর। কিন্তু ইরানকে কেন সাইকোলজিক্যাল প্রেশারটা অন্য দেশগুলো দিতে যাবে? ইরান তো পরিষ্কার করে বলে দিয়েছে তারা পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিরীক্ষা তারা করছে না, তারা নিউক্লিয়ার টেস্ট করছে, কিন্তু সেটা পারমাণবিক দিক থেকে তারা অস্ত্র বানাচ্ছে না। আর একটা প্রশ্ন স্যার, আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটা দেশই তো পারমাণবিক অস্ত্র বানায়, তাহলে ইরানকে নিয়ে এত সমস্যা কেন ডোনাল্ড ট্রাম্পের? কেন কি ইরানকে অনেক আগে থেকে প্রেশারাইজ করা হচ্ছে, স্যাংশন সব 30-40 ইয়ার্স থেকে ওর উপরে আছে, যেতে কি ওরা নিউক্লিয়ার আর্মস ইয়া নিউক্লিয়ার বম না বানায়। বাট ইরান আস্তে আস্তে করে এনরিচমেন্ট করে ইউরেনিয়ামকে এটাকে বাড়াতে যাচ্ছে, আর ওরা বলা হচ্ছে ইউএসএ বলছে কি ওরা জানে কি ওরা এনরিচমেন্ট এত করে নিয়েছে যাতে ওরা নিউক্লিয়ার বম বানাতে পারে। তো ওর আগে বানাবার আগে ইউএসএ চায় কি ওটাকে অ্যাটাক করে ওটাকে পুরো নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে ওর শেষ করবো। গতবার যখন অ্যাটাক করলো তো ওরা কিছু রিঅ্যাক্টরকে করেছে, বাট ইরান বলছে ওদের কাছে আরো রিঅ্যাক্টর আছে যা ওর দিয়ে এটা এনরিচমেন্ট করে এই বমটা বানাবে। সেটা তো ওরা ইরাকের ক্ষেত্রেও করেছিল স্যার, আপনি হয়তো আরো ভালো সেই সময় আপনি হয়তো প্রত্যক্ষ করেছেন যখন ইরাকের ওপর অ্যাটাকটা করেছিল। আমরা যতটা যা দেখেছি, আপনি আরো ভেতর থেকে দেখেছেন, আপনি খুব কাছ থেকে দেখেছেন। ইরাকের ক্ষেত্রেও তো ওরা সেটাই করেছিল, যেটা আজকে ইরানের ওপর স্যাংশন লাগিয়ে রেখেছে, কিন্তু কিছুই তো ইরাক থেকে সেভাবে পাওয়া গেল না। তাহলে তারপরে আবার কেন? না, ইরাকে পাওয়া যায়নি সবাই জানে, ওটা ইউএস এর ইন্টেনশন আলাদা ছিল, রেজিম চেঞ্জ করা। তো রেজিম চেঞ্জ করার জন্য কোনো একটা রিজন দিতে হবে। সেটা তো একটা ছুতো স্যার, সেটা তো একটা ছুতো এই রেজিম চেঞ্জ করাটা। ইরান তো সেই খামেনিকে সরাতে চায় এবং রেজা পাহেলভিকে দেশের ভেতর প্রবেশ করাতে চায় সেই রেজিম চেঞ্জের নামে। ব্যাপারটা তো সেই একই। ওটাই হচ্ছে, কেন কি ইরানের কাছে অনেক অয়েল আছে, আর ইউএসএ ওগুলো কান্ট্রিকে কন্ট্রোল করতে চায় যার কাছে অয়েল আছে। বাট ইরান যেমনি আমি বললাম একটা রিজনাল পাওয়ার আছে, রিজনাল পাওয়ারের জন্য একটু মুশকিল হচ্ছে। ইরাক অনেক ছোট পাওয়ার ছিল, অনেক কম ডিফেন্স ছিল, তো ওরা রেজিম চেঞ্জ করে অয়েলটা কন্ট্রোল করেছে, বাস এটাই হচ্ছিল। একদম। এবং আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে এয়ার বেসগুলো আপনি বললেন কাতারে রয়েছে, আমরা দেখেছিলাম যে কাতার এয়ার বেসটা ফাঁকা করে দিয়েছিল গত সেপ্টেম্বর মাসে যখন ইরানের সঙ্গে ঝামেলাটা শুরু হয়েছিল এবং কিছুটা এগিয়েছিল এই অশান্তিটা। এবারে কি কাতারে তৈরি রয়েছে? স্যার, আপনার কাছ থেকে একটু আমি জানতে চাইবো যে এবারেও কি কাতারে একেবারে রেডি হয়ে বসে রয়েছে কাতার এয়ার বেসে, বা আপনি বললেন সৌদি আরব এয়ার বেস আছে, সেগুলোর থেকে কি খবর আপনি পাচ্ছেন? বেসিক্যালি ওখানে যে নন এসেনশিয়াল পার্সোনাল থাকে ওদের আর ওদের ফ্যামিলিকে তো ওদের ফ্যামিলিকে ওদের বলেছে কি তোমরা এখান থেকে চলে যাও, কেন কি যদি ওয়ার হয় তো ওদের একটু অ্যাটাক হবে ওতে। তো ওখানে যে আছে অনলি এসেনশিয়াল পার্সোনালকে রেখেছে যেটা কি ওয়ারে পার্টিসিপেট করতে পারে। ওদের ওখানে বম্বার্স আছে, ওদের ওখানে ফাইটার্স আছে,
যেগুলোতে ওরা ইউজ করতে পারে সাডেন অ্যাটাক or সারপ্রাইজ অ্যাটাকের জন্য। তো বাকি নন এসেন্সিয়াল পার্সোনালকে ওরা ওখানে ভেকেট করে দিয়েছে, বাট এয়ারক্রাফট মিসাইলস সবকিছু ওখানে আছে, উইথ দ্য রিকোয়ার্ড পার্সন শুরু আছে, বাকি সব ওখানে ফাঁকা করে দিয়েছে। একদম ফাঁকা করে দিচ্ছে।